এই মানে যারা জলদস্যু, যারা এতগুলো মানুষের বিপদের কারণ, যাদের কারণে এতগুলো পুরো মানে 30-40 লাখ মানুষের ঘুম হারাম হয়ে গেছে, সেই মানুষ নিজেও ঘুমাতে পারে না। তখন আমি বললাম যে ভাই, আপনিও তো ঘুমাতে পারছেন না। এমন যদি হতো যে আপনি বিরাট দস্যু নেতা হয়ে আছেন, বিরাট রাজকীয় জীবন কাটাচ্ছেন, একরকম ভিন্ন কথা। আপনিও একটা অদ্ভুত কষ্টের জীবন কাটাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য আরজে কিবরিয়া শোতে। আজকে এইরকম একটা দিনে আমি যাকে নিয়ে আমার অনুষ্ঠানটা করতে যাচ্ছি তাকে আসলে পরিচয় করিয়ে দেবার কিচ্ছু নেই। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে তাকে সবাই এক নামে চেনেন এবং তার কন্টেন্ট কোনো না কোনো সময় আপনি দেখেছেন। আমার ব্যক্তিগত কথাই যদি আমি বলি, আমার ইউটিউবের হোম ফিডে যার ভিডিও সবার আগে থাকে তিনি হচ্ছেন আমার আজকের অতিথি, এবং আমি খুবই প্রাউডলি বলতে পারি যে তাকে আমি পেয়েছি আমার অনুষ্ঠানে, এবং যার কাছ থেকে আমি আজকে অনেক কিছু জানার চেষ্টা করব, এবং একই সাথে বাংলাদেশের অনেক দর্শক হয়তোবা তার কাছ থেকে এই বিষয়গুলো নতুন করে জানবেন। তিনি আমাদের সবার প্রিয় সাংবাদিক মুহসিনুল হাকিম। চলুন তাকে আমরা আমন্ত্রণ জানাই, শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি যে আমার অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ, এবং শুনে ভালো লাগছে যে আরজে কিবরিয়া নিউজ ফিডে, ইউটিউবের ফিডে প্রথমে মুহসিনুল হাকিম থাকে। এটা আমার জন্য খুব একটা ভালো লাগার বিষয়। আমি একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই। আপনার পারিবারিক আবহ, কেমন পরিবেশে বড় হয়েছেন, একটু যদি আমাদেরকে ছোট করে বলতেন। এক রকমের যাযাবর জীবন বলতে পারেন। মানে যেটা হচ্ছে যে আমার বাবা আর্মি অফিসার ছিলেন, যে কারণে জন্মের পর থেকেই এই ক্যান্টনমেন্ট থেকে ওই ক্যান্টনমেন্ট, তারপরে স্কুল পরিবর্তন হতো প্রতি বছর, 1 বছর 2 বছর পর পর। এরপরে চলে গেলাম ক্যাডেট কলেজে। ও, আপনি ক্যাডেটে পড়েছেন? হ্যাঁ, পরিবার ছাড়া আমি রাজশাহী ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি। তো তখন থেকে আমি আসলে পরিবার থেকে আসলে বের হয়ে গেলাম। আচ্ছা। এরপরে ঢাকায় চলে আসলাম বিশ্ববিদ্যালয়। তো আমার শুরুটা হচ্ছে একটা বেশ জনপ্রিয় এবং ভালো ইনভেস্টিগেশন টিমের সঙ্গে। সেটা একটা অবশ্যই। একই সঙ্গে আমি ওই যে বললাম যে আহমেদ ফারুক হাসান, উনি অনেক সাংবাদিক তৈরি করেছেন, বা ওনার সাথে অনেক সাংবাদিকরা কাজ করেছেন, কাজ শিখেছেন। আমি ওনার কাছে শিখেছি সাংবাদিকতায় সততার জিনিসটা। মানে শুধু আমি টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে সৎ থাকলেই যে সৎ সাংবাদিক হয়ে গেলাম তা নয়। আমাকে যে সঠিক কাজটা করতে হবে, আমাকে ন্যায় বিচার করতে হবে। কোনো একটা নিউজ করার ক্ষেত্রে কারো বিরুদ্ধে এমন কিছু আমি না বলি, যে না লিখি যেটা তিনি করেননি। মহসিন ভাই, আপনি যখন শুরু করছেন তখন কত সালে? এটা 2001। মানে ওই সময়টাতে প্রাইভেট চ্যানেল বলতে গেলে 21 টেলিভিশন। হ্যাঁ, 21 টেলিভিশন আছে, আর ওই চ্যানেল আই বাংলা তখনও তারা নিউজ শুরু করেনি আর কি। ওকে, সো ওটাকে আপনি পার্ট টাইম জব হিসেবেই দেখছিলেন? আমার তো পার্ট টাইম রিপোর্টার হিসেবেই আমি ওখানে যোগ দিই। তো যাই হোক, তারপরে আমার তো ভালো লেগে গেল জিনিসটা, ভালো লেগে গেল। তারপরে সময়ের সাথে সাথে আমি বিভিন্ন টেলিভিশনে কাজ করলাম, প্রোগ্রামে কাজ করেছি। এর পরবর্তীতে এসে নিউজে যখন ঢুকলাম, নিউজে ঢোকার পরে আমি এর আগ পর্যন্ত আসলে অনেক রকমের কাজ করতাম। আমি বললাম যে আমরা পেট চালানোর জন্য কিছু ডকুমেন্টারি কাজ, বাইরের কিছু কাজ করতাম। যখন আমি আবার 2008-09 এসে আবার নিউজে যোগ দিলাম, তখন আমি সব কাজ ছেড়ে দিলাম। আচ্ছা। সত্যি কথা বলতে যে আমার এই সুন্দরবনের কাজের সূত্রপাত কিন্তু তখন থেকেই। 2009 আইলা হলো যখন, আইলা পরবর্তী কাজ যখন আমি সুন্দরবনে করতে গেলাম, সুন্দরবন অঞ্চলে সাতক্ষীরার ওই জনপদে, সেখান থেকে কিন্তু আমার সুন্দরবনের দস্যুতা নিয়ে কাজ করা। ওই সময় আপনি কোন চ্যানেলে কাজ করতেন? তখন আমি দেশ টিভিতে কাজ করি। দেশ টিভি থেকে আমি এটিএন নিউজে এসেছি মাত্র। এটিএন নিউজে এসে আমি আসলে এটা নিয়ে আসলে একজন ওস্তাদ পেতে হয়। তো মিশুক মুনির স্যারকে পেয়েছিলাম। একজন সাংবাদিক এই জলদস্যু বনদস্যুদের নিয়ে কি ধরনের কতটুকু কাজ করবে, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, মানে গবেষণা ছিল ওই সময়। কিন্তু মিশুক স্যারকে যখন আমি বললাম যে স্যার কি করব, উনি বললেন গো অ্যাহেড। উনি একটা হাসি দিয়ে বললেন যে আরে ভাই, তুমি তো একজন সিটিজেন, একজন নাগরিক এই দেশের, একজন মানুষ, তুমি মানুষ হিসেবে তোমার দায়িত্ব পালন করবা না? তুমি সাংবাদিক হয়েছো বলে কি একজন অ্যাক্সিডেন্ট করা মানুষকে তুলবা না, নাকি খালি ছবি তুলবো? ওই যে বিতর্কটা হয় যে সাংবাদিকের কাজ কি। তো আমার কাছে কখন একটা সুন্দর একটা স্ন্যাপ পাবে। হ্যাঁ, আমার কাছে আমি মানে আগে এসব জানা শোনার আগেই আমার কাছে আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি আগে থেকেই বলতাম যে ভাই, আমি আগে মানুষটাকে উদ্ধার করব, ছবি সাংবাদিকতা পরে হবে। তা আমি যখন ওইখানকার গল্পগুলো তুলে নিয়ে আসতে শুরু করলাম, দেখলাম যে আমি যে মানুষটাকে নিয়ে কাজ করেছি, পরের বার ফলো আপ করতে গিয়ে দেখি সেই মানুষটার একটা পরিবর্তন এসছে।
ঠিক আছে? এইটা কিন্তু এই যে কোনো পরিবর্তনটাই, ধরনের ওই যে বললাম right, টার্গেট, আমি চিন্তা করছি যে আমি আর কিছু না হলে তো একজন মানুষের প্রয়োজনে তার পাশে Right. দাঁড়াতে পারি। একজন মানুষ যদি তার জীবন থেকে, জীবনের বিপদ থেকে উদ্ধার হয়ে আসে, একজন একটা পরিবারের অর্থনৈতিক অবস্থা যদি এলিভেটেড করা যায়, Right. তার পরের প্রজন্ম কিন্তু উঠে দাঁড়াবে। এবং কাজের মজাটা হ্যাঁ। ওই জায়গাটাতেই। আমি যদি একটু ইন শর্ট আপনাকে আরেকটু সামনের দিকে নিয়ে আসি, আমরা আসলে বাংলাদেশের মানুষ আপনাকে চিনি সুন্দরবন দিয়ে, সুন্দরবনের কাজ দিয়ে, কিন্তু এটার একটা অনেক বড় লিগেসি আছে, যেটা আপনি একটু আগে বলছিলেন, বিভিন্ন জায়গায় আপনি আগে থেকেই কাজ করছিলেন। যমুনা টেলিভিশনে আসার পরেই তো সুন্দরবনের কাজ করা শুরু হলো, নাকি তার আগে না থেকে? না, আমি 2009 থেকে, ওই যে বললাম যে দেশ টিভি থেকে আমি এটিএন নিউজে আসলাম, এটিএন নিউজ থেকে আমি গেলাম চ্যানেল 24-এ, চ্যানেল 24 থেকে যমুনায় আসলাম, এবং চ্যানেল 24-এ আমি কাজ করছিলাম পুরো দমে। আমি যখন যমুনাতে আসব, সাইমন ড্রিং ছিলেন ওই সময় CEO। ট্রেন তো করছিলেন, হ্যাঁ। সাইমন আমাকে যখন ডাকলেন, আমি গিয়ে তাকে আমি বললাম, আমাকে কেন নিবা তুমি? উনি আমাকে বললেন যে তোমার যে কাজগুলো এত বছরে করতে পারোনি, বা চলছে যে কাজগুলো, এবং যেগুলো তুমি পারো নাই নানা কারণে, প্রাতিষ্ঠানিক বা অন্যান্য কারণে, সেই কাজগুলো তুমি এখানে এসে করবা। তো আমার আসলে চিন্তা ওঠে, এবং এই কাজ করতে করতে আমি একটা সময় যখন দেখলাম যে সবচেয়ে বিপন্ন জনপদ বাংলাদেশের, যদি বলি, অনেকে অনেক কিছু বলবেন, কেউ বলবেন পাহাড়, কেউ বলবেন ভোলার ওই দিকটা, কেউ বলবেন সন্দ্বীপ, কেউ বলবেন কুতুবদিয়া, কেউ বলবেন রংপুর, কেউ বলবেন হাওড় অঞ্চল। আমি সব জায়গায় ঘুরেছি, সব জায়গায় আমি কাজ করেছি। বাংলাদেশের এই প্রান্ত ও প্রান্ত কোনো জায়গা আমার নেই বাকি কাজ করার। তো কাজে আমি এই সময় এসে আমার কাছে মনে হয়েছে যে এত বিপন্ন আর কোনো জনপদ নাই, সুন্দরবন উপকূল। ঠিক এখান থেকে ফিরবো আমি, হ্যাঁ। মহসিন ভাই। এবং এই জায়গাটার কাজের শুরুটা কি ইন্টারেস্টিং, মানে কোনো মজাদার কোনো গল্প আছে কিনা? হ্যাঁ, বিশেষ করে আছে। আপনি জলদস্যুদের নিয়ে যে কাজটা করেছেন, আপনি একটু আগে বলছিলেন যে আপনি এমন কিছু জার্নালিজম করতে চান যেটার ইম্প্যাক্ট ক্রিয়েট হয়, এবং সেটা হচ্ছে আমরা একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি। তো সেগুলো নিয়ে কথা বলবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আমরা একটু পরে আবারও ফিরছি। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দ্য আরজেকে প্রিয়া শোতে। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে। আমাদের সঙ্গে রয়েছেন প্রিয় মহসিন ভাই। আমরা যেখানটায় ছিলাম যে সুন্দরবনের ভালো লাগাটা বা সুন্দরবনের গল্পের শুরুটা আসলে কিভাবে, এবং কখন গিয়ে আপনি স্থির করলেন যে এই জনপদের জন্য আপনার লম্বা সময় ধরে কাজ করতে হবে। আমি আগে শুরুর গল্পটা জানতে চাই। 2009-এর আইলা বলছিলাম, আইলার পরে যখন ওখানে গেলাম, ওখানে গিয়ে সব তো নিশ্চিহ্ন বিচ্ছিন্ন অবস্থা। তার মধ্যে থেকে ওখানকার মানুষরা ঘুরে ফিরে তাদের বিপন্নতার কথার সাথে সাথে একটা কথা বলছেন বারবার, যে ডাকাতের কারণে খুব কষ্টে আছে। ডাকাতের মধ্যে ডাকাত আসে কোত্থেকে? মানুষের খাবার নাই, থাকার জায়গা নাই, তার মানে সমস্যাটা প্রকট। তখন কথা বলতে বলতে বুঝলাম যে এই সমস্যাটার ব্যাপ্তি, গভীরতা কতখানি। আমরা সাংবাদিকরা, যে বললাম না, যে আপনি জিজ্ঞেস করলেন শুরুতে কেন ওই জায়গায় যান, তো ওই জায়গায় গিয়ে জলদস্যুতার যে এত ভয়ঙ্কর অবস্থা, এটা কি এতগুলো সশস্ত্র মানুষ সুন্দরবনের মতো একটা রিজার্ভ ফরেস্টে ছিল, এটা আমরা চিন্তা করতে পেরেছি আগে? তো কাজে এই খবরগুলো আসলে তুলে আনা হয়নি বা উঠে আসেনি, এই যে অনেক বড় বড় খবরের চাপে। আমি আসলে সবসময় চিন্তা করেছি যে আমি ওইটাকে তুলে নিয়ে আসব, এবং ওইটার অংশ হিসেবে যখন দেখলাম যে এটা, তখন আমি চিন্তা করলাম যে এটা আমাকে নিয়ে আগাতে হবে। আমি নিউজ শুরু করলাম, একজন জলদস্যু নেতার ফোন নাম্বার জোগাড় করলাম প্রথমে, ওই দফাতে মোতালেব, পরে পরবর্তীতে এনকাউন্টারে মারা গেছেন উনি। তো তার সাথে ফোনে কথা বললাম, আমি পরিচয় দিয়ে বললাম যে ভাই, আপনার একটা ইন্টারভিউ করতে চাই, আমি আসতে চাই। উনি বললেন যে আপনার সাথে তো এখন আসা দেখা সম্ভব না। উনি ইন্টারভিউ দেবে কেন আপনাকে? আমি সাংবাদিক হিসেবে তার ইন্টারভিউ করব। মানে পার্সপেক্টিভটা কি থাকবে, যে ওনার জীবনটা কেন এরকম হলো? না না, আমি এত কিছু ভাবি নাই। আমি হচ্ছে আগে কথা বলি, জাস্ট আগে কথা বলবো। যাকে দেখছি না তাকে নিয়ে আমি এত কাহিনী কিন্তু ওর তো শুনছি। ভয় পাওয়ার কথা তার ইন্টারভিউ না, সাংবাদিক। তার কথা কিনা জানি না, আমি তো একজন সাংবাদিক হিসেবে সেখানে, আমার জানতে হবে জিনিসটা, ওকে ওকে। আমার মানে দেখতে ওর হবে। সিকিউরিটি দিয়েই আপনি করবেন, যে লাইক ক্যামেরাতে আনবো না বা এটা করব। হ্যাঁ, আমি যাই হোক, আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনার একটা ইন্টারভিউ করতে চাই, বলে আপনি আপাতত ভাই আমি পারবো না, আমি অনেক দূরে আছি সাগরের কাছে। আমি বললাম ঠিক আছে, আমিও হুট করে যাব না, এটা তো স্বাভাবিক। তো আমি বললাম তাহলে ফোনে একটা ইন্টারভিউ করি, আপনি অনুমতি দিলে? বলে হ্যাঁ, ইন্টারভিউ নিতে পারেন। তখন ফোনে আমি একটা লম্বা ইন্টারভিউ করলাম। সেখান থেকে আমি যে জিনিসটা বের করলাম সেটা হচ্ছে যে এই লোকগুলো বিপদে আছে। এই মানে যারা জলদস্যু, যারা এরাও বিপদে জলদস্যু, আছে। যারা এতগুলো মানুষের বিপদের কারণ, যাদের কারণে এতগুলো পুরো মানে 30-40 লাখ মানুষের ঘুম হারাম হয়ে গেছে, সেই মানুষ নিজেও ঘুমাতে পারে না। তখন আমি বললাম যে ভাই, আপনিও তো ঘুমাতে পারছেন না,
কাউকে ঘুমাতে দিচ্ছেন না, আমি যদি এমন হতো যে আপনি ঘুমাচ্ছেন, তাহলে একটা কথা ছিল। কারণ উনি বারবার বলছেন, ভাই এখানে ঘুমাতে পারি না, থাকতে পারি না, খেতে পারি না, সারাক্ষণ টেনশন। এই জায়গা থেকে আপনার তো বের হওয়া দরকার ভাই। আপনি টাকা পয়সা যেটা মানুষের কাছ থেকে জোর করে নিচ্ছেন, সেটাও তো আপনার 12 ভূতে খাচ্ছে, সেটাও তো আপনি জঙ্গলে বসে কি করবেন, ওখানে টাকার কোনো দাম নাই। তো এই কথা বলতে বলতে আপনি সারেন্ডার করেন। তখন বলে যে সারেন্ডার করতে গেলে আমাকে ক্রসফায়ার দিয়ে দিবে। সারেন্ডারের অপশন কি আপনার হাতে তখন ছিল? মানে না আপনি না র্যাবের সাথে না যে না মধ্যস্থ- না না না, কিছুই না। সেটা অনেক দূরে, অনেক পরের কথা। ওকে। আমি আমার মাথায় যা আসছে বলছি যে আপনি কেন এই জীবনটাই থাকবেন? আপনি এমন যদি হতো যে আপনি বিরাট দস্যু নেতা হয়ে আছেন, বিরাট রাজকীয় জীবন কাটাচ্ছেন, একরকম ভিন্ন কথা। আপনিও একটা অদ্ভুত কষ্টের জীবন কাটাচ্ছেন। রাইট। তো কাছে আপনি সারেন্ডার করে চলে আসেন। তো বলে না ভাই, ক্রসফায়ার দিয়ে দিবে। আমি বললাম যে তাহলে যদি সারেন্ডার আমাদের মতো কারো মাধ্যমে হয়, বলে তখন চিন্তা করে দেখা যাবে। এইখান থেকে আসলে আলোচনা শুরু, আমার মাথাতেও জিনিসটা আসলো। তারপরে হচ্ছে আমি কাজ শুরু করলাম, জানার চেষ্টা করলাম। এরপরে সবচেয়ে বড় দস্যু দল ছিল রাজু বাহিনী, তার ওখানে গেলাম। এই যে আমি কথাবার্তা চালিয়ে যাচ্ছি তাদের সঙ্গে, গিয়ে 2 বছরের মাথায় তার সঙ্গে আমার দেখা হলো সুন্দরবনের ভিতরে। সবচেয়ে বড় দস্যু নেতা, মানে ডাক সাইটে। উনি নিজেই আমাকে ফোন দিয়েছিলেন যে এই লোকটা পাগলের মতো ঘুরছে আমার পেছনে। তা আমি দেখা করার সুযোগ চাইলাম, উনি আমাকে নিয়ে গেলেন। আমি ওনাদের ইন্টারভিউ করে নিয়ে এসে চালালাম, এবং আমার নিউজ লাইন ছিল যে আত্মসমর্পণ করতে চাই সুন্দরবনের দস্যু দল। প্রথম যেই প্রথম, নিউজটা। হ্যাঁ। ওকে। এটা নিউজে প্রচার হয়েছিল। আমি ভাবছি যে এটার একটা দারুণ সাড়া পাবো আমি। দেখি উল্টো, ও ও। আইন শৃঙ্খলা বাহিনী পুরো আমাকে সন্দেহ করে বসে আছে। আমি মনে হয় ওই দস্যুদের ওকালতি করছি। ও। ঠিক আছে, আমি আসলে একটু ইম্যাচিওর ছিলাম তখন। এখনকার মতো ম্যাচুরিটি তখন আসেনি, যেটাকে মানে আপনি আগে থেকে যোগাযোগ করেন নাই বা ওদের সঙ্গে করেন না নাই? না সব করে করা, কিন্তু নিউজের লাইনটা কি আমি বলছি। ও। এক হচ্ছে যে সুন্দরবনে ডাকাত আছে, তারা এই করে, ওই করে, সেই করে। আর আমি বলছি যে তারা সারেন্ডার করতে চায়, ফিরে আসতে চায়। এই লাইনটাকে প্রথমে তারা নিতে পারে নাই। তারা ভাবছে আমি মনে হয় তাদেরকে সহযোগিতা করছি, অপরাধীদের পাশে দাঁড়িয়েছি, তাদের কাছ থেকে সুযোগ সুবিধা দিচ্ছি, বাড়ি গাড়ি করছি, এরকম একটা অবস্থা আর So কি। আপনি কোনো ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করলেন? প্রচুর ডিফিকাল্টিস, কিন্তু এটা আমি আমার নিজের মধ্যেই রেখেছি। ডিফিকাল্টিজের কোনো শেষ নেই, এখনও ফেস করছি আমি। ওকে। ঠিক আছে, অনেক বড় বড় ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে আসলে পুরো পথ, সেটা এখানে এই আসলে বলার কিছু নয়। সব কাজেই প্রতিবন্ধকতা থাকবে। আসল ঘটনা হচ্ছে যে আমি ওই যে বললাম যে ধৈর্য ধরেছি। 16তে এসে যখন করলাম, সেবারও রাজি হয়নি প্রথমে, কিন্তু কি করে এটা হয়ে গেল। সরকার হয়তো তখন যারা দায়িত্বে ছিলেন তারা ভেবেছেন যে এটার একটা পথ হতে পারে আসলেই। এই দফাতে যখন এই প্রথম ঘটনাটা, সারেন্ডারের ঘটনাটার পরে, দুই দিকেই একটা আস্থার পরিবেশ তৈরি হলো। এই দুতিয়ালি করার যে জায়গাটা, ওই যে বললাম সাংবাদিক হিসেবে নয়, আমি একজন নাগরিক হিসেবে এই দুতিয়ালি। কতজন সারেন্ডার করে ওই প্রথম মোট দফায়? প্রথমে তো অল্প কয়জন করেছিল, 10 জন মাত্র, কিন্তু অস্ত্রশস্ত্র ছিল মেলা। তখন ওই যে তারা ভয় পাচ্ছিল। রাইট। হ্যাঁ। এখন পর্যন্ত কতজন সারেন্ডার করেছে? 328 জন সারেন্ডার করেছে, মানে সুন্দরবনে একেবারে জিরো। আমরা তো বলতে পারি যে জলদস্যু মুক্ত বলতে পারি হয়েছে। না, এটা শূন্য। সরকার মাঝে থেকে মাঝে announce হয়েছে এটা? হ্যাঁ, সরকার 2018-র 1 নভেম্বর আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দস্যুমুক্ত সুন্দরবন। এরপরে দস্যুতা তৈরির কিছু চেষ্টা মাঝে মাঝে হয়, আবার হারিয়ে যায়। আসলে ওই জমাট বাঁধা অবস্থাটা নেই। এবং আমি ওখানে আমার কাজ চালিয়ে গেলাম মূলত দস্যুতার প্রকোপ থেকে বের হয়ে আসা যে মানুষগুলো, তাদেরকে, বা দস্যুতা থেকে চলে আসা, ফিরে আসা মানুষগুলো, আমি জীবনে ফেরা বলি আর কি, জীবনে ফেরা মানুষ, সেই মানুষগুলোকে ফলো আপে রাখা, এটা আমার প্রথম উদ্দেশ্য ছিল। এটা করতে গিয়ে যেহেতু ওদিকে সময় দিচ্ছি, তখন চিন্তা করলাম যে না, এখানে আরও কিছু পরিবর্তনের সুযোগ আছে। এখন আমি একজন সাংবাদিক হিসেবে তো এত কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, সেটা জায়গা নাই, এত গল্প গুজবেরও জায়গা টেলিভিশন না। তখনই আসলে আমি ইউটিউবে সেই গল্পগুলো ধীরে ধীরে তুলে আনার চেষ্টা করি। ওকে। এখন আরেকটা বিষয় আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে আপনি যখন চিন্তা করছেন যে এদের পরিবর্তন সম্ভব, সেই পরিবর্তনটা কি শুধুমাত্র সুন্দরবনের এই মাছকে কেন্দ্র করেই সম্ভব, নাকি আরো অনেক কিছুর প্রয়োজন আছে? আমরা জানবো আপনার কাছ থেকে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি আমরা। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে দ্য আরজি কিবরিয়া শো। সঙ্গে আছে আমি আরজি কিবরিয়া, এবং আমার অতিথি হয়ে আছেন বিশিষ্ট সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটর মহসিনুল হাকিম।
আমি ওই জায়গাটায় যেতে চাই, যেটা হচ্ছে যে এই পরিবর্তনের গল্পটা আপনি বাংলাদেশের মানুষকে দেখানো শুরু করেছেন এবং আপনি লম্বা সময় ধরে আপনি হচ্ছে সুন্দরবনে কাটান, তারপরে আবার লোকালয়ে ফিরে আসেন, তারপরে আবার সুন্দরবনে যান। কীরকম সময় লাগতে পারে পরিবর্তনগুলো করতে গিয়ে? আপনার কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করতে হচ্ছে? সময় লাগবে, কারণ একটা অর্থনৈতিক চক্র যেখানে হচ্ছে যে জেলেরা সবাই প্রান্তিক। একজন কৃষক 1 মণ ধান উৎপাদন করেন একটা জমিতে 4 মাস সময় দিয়ে, সেখানে বীজ, সেচ, নিজের পরিশ্রম, কীটনাশক ইত্যাদি ইত্যাদি করে তারপরে একটা জমি তো অবশ্যই লাগে। 1 মণ ধানের দাম হচ্ছে 800, 1000, 1200 টাকা। 4 মাস ধরে একজন কৃষক বা একটা গ্রুপ কৃষক, আর সেখানে 1 মণ সবচেয়ে কম দামি সামুদ্রিক মাছের দাম কত? সুন্দরবনের মানুষেরা এক দিনে 1-2 মণ মাছ ধরেন, তাহলে তাদের চেহারা এরকম থাকবে কেন? এখন যে মাছ আমি 800 টাকায় কিনি, সেই মাছ যদি আপনি 35 টাকা কেজি দাম ধরে দেন, এই খবর তো আমরা রাখতাম না আগে। তো এই জায়গাটাতে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখতেন সেই সাহেব মহাজনেরা, যাতে ভয়ে এই জেলেরা তাদের আন্ডারে থাকবে, কেউ কোনো কথা বলবে না, খালি মাছ ধরবে আর মাছ দিয়ে যাবে সেই সোকর দাদনের আন্ডারে। এই জায়গাটায় তারা খুব প্রভাবশালী এবং তারা হচ্ছে এত বছরের অভ্যস্ততা, এবং তারা খুব ভয় পায় যে না জানি কোন বিপদে পড়ে যায়, তাদের কথায় সব কিছু হয় এখানে। ওই জায়গা থেকে আসলে মানুষগুলোকে বের করার একটা চেষ্টা। কিন্তু মহসিন ভাই, এটা তো সময় লাগবে। আপনি বলছেন না আপনি ওয়ান ম্যান আর্মি কিনা, মানে এখানে সরকারের সাপোর্ট পাচ্ছেন কিনা? সরকারের সাপোর্টের জন্যই তো আমি ঘুরছি, আপনার সমর্থনের জন্য আমি ঘুরছি বলতে ওই যে বললাম যে আমি একটা নিউজ করে হারায় যায়, সোশ্যাল মিডিয়াতে আমি জিনিসটাকে জিয়ায় রাখছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, একটা সমস্যার কথা বললাম, দেখা যাচ্ছে সংশ্লিষ্ট ওই কর্তা আমাকে ধাপ করে ফোন দিয়ে বসলেন, ভাই কি হয়েছে বলুন? তেমন এই হয়েছে, আচ্ছা আমি এটা সমাধান করে দিচ্ছি। পরে হারায় গেল না, সমাধান হয়। এইটাই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া একটা দারুণ জিনিস, এটাকে কাজে লাগানোর মানে এতগুলো রাস্তা আছে, এবং আমি এটাকে ধরে রেখেছি, বললাম না, জিয়ায় রাখা। এই যে ধরেন উপকূলের 1 কোটি মানুষ আর এই 30 লক্ষ সুন্দরবন উপকূলের মানুষ, অনেক বড় কমিউনিটি। আপনি যদি বলেন যে না এটা একটা ছোট জায়গা, ছোট পরিসর, কিন্তু আপনার নামে অপপ্রচার হওয়া, অপব্যাখ্যা হওয়া, এগুলো সুযোগ থাকে না? হ্যাঁ, কিন্তু ওগুলো ধোপে টেকেনি। আসলে বললাম না যে আমি ধৈর্য ধরেছি, সমস্যার সমাধানে সময় লাগবে, কারণ ওই যে বললাম না, অনেক দূরের বিষয়। এই -100 +100 এই দুটাকে শূন্যতে নিয়ে আসা, এবং এটা আপনি যদি বলেন আমি একা, এটা আমি এখন আর একা নই, এখন আপনি আমার সাথে অসংখ্য আছেন। মানুষ আপনি এই কথা, এটা নিয়ে কথা বলছেন। এক্স্যাক্টলি, অসংখ্য মানুষ আসলে এখন অসংখ্য মানুষ আপনার সঙ্গে আছে, অপেক্ষায় আছে, এবং যারা আপনার কন্টেন্ট নিয়মিত দেখে তারা খুব ভালো করে বুঝতে পারে যে এই লোকালয়ের জীবনমান পরিবর্তনে আপনার ক্যামেরা, আপনার চিন্তা ভাবনা কিভাবে কাজ করছে। এই বেলায়েত সর্দারকে যখন আমরা দেখি যে ঢাকা শহরে এসে সে যখন শুটকি বিক্রি করছে এবং সেগুলোর যখন সুন্দর করে মোড়ক হচ্ছে, সেই মোড়কের উপর নিজের ছবি লাগিয়েছে, তখন এটাও বুঝতে পারি যে তাকে আপনি হয়তোবা অবচেতন মনে ব্র্যান্ডিংটা ঢুকিয়ে দিয়েছেন। ব্র্যান্ডিং তো করে বেলায়েত সর্দার হচ্ছে সুন্দরবনের মানুষদের একটা প্রতিনিধি, রাইট, যিনি ভয় পান না, ওই মহাজনদের চোখ রাঙানিকে পরোয়া করেন না, আউটস্পোকেন, মনে অনেক সাহস, এত বড় কলিজা নিয়ে হাঁটাচলা করেন, আসলে নাই কিছু। কিন্তু আমি বলছি কিছু করতে দেওয়া হয়নি তাদের। এখন এই যে বললাম যে 35 টাকার মাছ তারা 200 টাকা কেজিতে বিক্রি করতেছে, নিপীড়ন এখনো আছে, নিষ্পেষণ আছে। ধরেন টাইগার চিংড়ি এই বছরই আমি দেখলাম 120-30 টাকা কেজি। টাইগার চিংড়ি নাকি মানুষে খায় না, মহাজনরা বলে। ঠিক আছে, সেটা 120-30 টাকা কেজি, এত বড় বড় চিংড়ি মাছ, সেটা মাথা খুলে পরিষ্কার করে ধুয়ে দিতে হয়, তারপরে হচ্ছে 52 কেজি 54 কেজিতে মন হয়। হ্যাঁ, আমি দেখেছি। মানে নিপীড়নের কোনো সীমানা নাই ওখানে। তো কাজে এই মহাজনদেরকে আসলে আমরা খুব হোয়াইট কলার ভদ্রলোক হিসেবে জানতাম, তারা যে এরকম নিপীড়ক এটা আমি চিনিয়ে দিচ্ছি। এখন ওই যে আমি একা যদি হতাম, ওনারা আমার পিষে মেরে ফেলতেন। খুব বিখ্যাত একজন মানুষের কথা আছে যে দেশে মুক্ত সাংবাদিকতা আছে সে দেশে দারিদ্র থাকতে পারে না। আমি দেশ হিসেবে বলছি না, আমি বরং এরিয়া হিসেবে চিন্তা করি যে আপনি সুন্দরবনের জায়গাটায় যেই সাংবাদিকতা করছেন, সেই সাংবাদিকতায় এই নিপীড়িত মানুষগুলোকে একসময় সেই জায়গাটা থেকে বের করে নিয়ে আসবে, এবং একজন মহসিনুল হাকিম যে আলো জ্বালিয়েছে সেই আলোর সুফল সারা বাংলাদেশ পাবে, এবং আমরা মনে করি আপনার দেখা দেখি অনেক সাংবাদিক তৈরি হবে। সেই আশাবাদ ব্যক্ত করে, এবং আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমার এই ঈদের শোতে আপনি এসেছেন। আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম আপনার সঙ্গে বসার, সেটা সুযোগ হয়েছে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ, এবং দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক।
দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্যে। আশা করছি আপনারা আমার যে নিয়মিত শো দ্য আরজি কিবরিয়া শো নেক্সাস টেলিভিশনে আসছে সেটা দেখবেন, এবং এই অনুষ্ঠানটি একই সাথে আমরা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছি আরজি কিবরিয়ার ফেসবুক পেজে এবং একই সাথে নেক্সাস টেলিভিশনের ফেসবুক পেজে। আশা করছি আপনারা দেখবেন। অনেক ভালো থাকুন। ঈদ মুবারক।